নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, বল কাকে বলে, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি সেই প্রযুক্ত বলের পরিমাপ কিভাবে করা যায়, কি করে মাপা যায় প্রযুক্ত বলটাকে। বলের সংজ্ঞায় কি ছিল না, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তু বা কোনো গতিশীল বস্তু অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বলে বল। সেই বলের পরিমাপ করব কি করে, একটা বস্তুর উপর কত বল দেওয়া হচ্ছে যার জন্য কোনো একটা স্পেসিফাইড অ্যামাউন্ট অফ ত্বরণ তৈরি হচ্ছে, সেইটা মাপা যাবে কিভাবে, এই ফর্মুলা দিয়ে। এটা আসছে আমাদের দ্বিতীয় সূত্র থেকে, P = ma। Pটা প্রযুক্ত বল, mটা বস্তুর ভর, এটা বস্তুর ত্বরণ। এটা কিন্তু আসছে ফ্রম সেকেন্ড ল। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি, মানে একটা বস্তুর ভর যদি জানা থাকে, তার ত্বরণ যদি জানা থাকে, তাহলে সেই বস্তুর উপর কত বল প্রযুক্ত হচ্ছে বা হয়েছে সেই বলের মানটা বার করতে পারবো। নির্দেশতন্ত্র দু রকমের, জড়ত্বীয় আর অজড়ত্বীয়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই যে ফ্রেমস অফ রেফারেন্স, জড়ত্বীয় বা অজড়ত্বীয় যাই হোক না কেন, সব ক্ষেত্রে ভূপৃষ্ঠকে স্থির নির্দেশতন্ত্র বলে ধরা হয়, যদিও পৃথিবী নিজে স্থির নয়, কিন্তু ভূপৃষ্ঠকে সবসময় ধরা হয় স্থির নির্দেশতন্ত্র। মানে একটা প্ল্যাটফর্মে একটা চলন্ত ট্রেন এসে দাঁড়ালো না, সোজা বেরিয়ে গেল, প্ল্যাটফর্মের বাকি যাত্রীরা যারা দাঁড়িয়েছিল তারা কি দেখবে, ট্রেনটা গতিশীল অবস্থায় গেল, নিশ্চয়ই তার উপর বাইরে থেকে বল দেওয়া হচ্ছে। একটা বস্তু ভূপৃষ্ঠে স্থির অবস্থায় আছে, পাথরের টুকরো একটা বল তার ভূপৃষ্ঠে স্থির অবস্থায় আছে, সেখানে একজন লোক যে বলটার কাছে দাঁড়িয়ে আছে, সে দেখবে এই বলটাকে বাইরে থেকে, বলটা মানে বল মানে বলতে এটা ফোর্স নয়, বল মানে বলতে আছে খেলার যে বল, মানে একটা পাথরের টুকরো একটা বস্তু আছে, সেই বস্তুকে বাইরে থেকে ফোর্স না দিলে সে গতিশীল হবে না। এটাই তো নিউটনের প্রথম সূত্র। তাহলে ভূপৃষ্ঠ এখানে স্থির, স্থির নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য। অ্যাকচুয়ালি স্থির নির্দেশতন্ত্রে নিউটনের তিনটে গতিসূত্র প্রযোজ্য। বা সমবেগে যদি গতিশীল হয় কোনো নির্দেশতন্ত্র, সেখানেও নিউটনের তিনটে গতিসূত্র প্রযোজ্য। যেমন একটা ট্রেন যাচ্ছে সমবেগে, বেগ বাড়ছেও না কমছেও না, ত্বরণও নেই মন্দনও নেই, সেই ট্রেনের মধ্যে একটা যাত্রী বসে আছে, তার সামনে ট্রেনের ভেতরে একটা বল রাখা আছে। লোকটা কি দেখবে, বলটাকে স্থির, যতক্ষণ নাকি বাইরে থেকে কেউ ঠেলে দিচ্ছে সে বা অন্য কেউ, ততক্ষণ বলটা গতিশীল হবে না। কাজেই এই সমবেগে গতিশীল যে নির্দেশতন্ত্র, সেখানেও কিন্তু নিউটনের প্রথম সূত্র, নিউটনের তিনটে সূত্র প্রযোজ্য। অথচ যদি এরকম হয় যে একটা ট্রেন সমবেগে যাচ্ছিল, সেখানে একজন যাত্রী বসে আছে, তার সামনে একটা বল রাখা আছে ট্রেনের মেঝেতে, দেখবে যাত্রী স্থির, কিন্তু হঠাৎ করে ট্রেনটা যদি সমত্বরণে গতিশীল হয়ে যায়, যদি ত্বরণ পেয়ে যায়, তাহলে আমরা কি দেখবো, মানে এই যাত্রী কি দেখবে, বলটা পিছিয়ে আসছে পেছন দিকে, অথচ বলটার উপরে এইদিকে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি, কেউ ওকে ধাক্কা দেয়নি বাইরে থেকে। বলটার উপর এইদিকে গতিশীল হওয়ার জন্য কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তাহলে সমত্বরণে গতিশীল যে নির্দেশতন্ত্র, তাতে নিউটনের ফার্স্ট ল ফেলিওর, ফার্স্ট ল খাটছে না। অ্যাকচুয়ালি কোনো লই এখানে খাটবে না। সমত্বরণে গতিশীল হয় বা সমমন্দনে গতিশীল হয়। সমমন্দনে কি, ট্রেনে যদি হঠাৎ করে মন্দন বা ব্রেক কষে,
তাহলে এই বলটা সামনে দিয়ে গতিশীল হবে, অথচ এই বলটার উপর বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করা হয়নি, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তাহলে সমতরণে বা সমবন্ধনে গতিশীল নির্দেশতন্ত্রেও নিউটনের তিনটে লই ফেলিওর, তিনটে লই এখানে কাজ করে। এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায় অলিক বল দিয়ে, সিউডো ফোর্স দিয়ে, সেটা আমরা পরে আলোচনা করব। এই নিউটনের গতিসূত্রে যে বলের পরিমাপ ছিল P সমান ma সমীকরণ দিয়ে, সেখানে ত্বরণ এর মান বার করা ছিল P/m। মানে একই ত্বরণ তৈরি করতে দুটো বিভিন্ন ভরের বস্তুর ক্ষেত্রে কিরকম বল লাগবে, কি কি পরিমাণে বল লাগবে। মানে একটা ভারী বস্তু আছে, একটা হালকা বস্তু আছে, বিভিন্ন ভরের। যদি দুজনকে একই বল দেওয়া হয়, যদি দুজনকে একই বল দেওয়া হয়, পি এর মানটা একই, এম এর মান আলাদা আলাদা, কখনো বেশি কখনো কম, তখন যে বস্তু ভারী, যার ভরের মান বেশি, তার ক্ষেত্রে ত্বরণ কম হবে। যার ক্ষেত্রে এম এর মান কম, হালকা বস্তুর ক্ষেত্রে ত্বরণ বেশি হবে। আমরা তাই দেখি, একই বল দিচ্ছি দুটো বস্তুর উপরে, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ তাই বলে যে ভারী বস্তুর ত্বরণ কম হবে, হালকা বস্তুর ত্বরণ বেশি হবে। এখানে ভর কম বলা হয়েছে, এটা ভর বেশি। আমরা এই সমীকরণে যে এম ব্যবহার করি, অন্য যে কোনো সমীকরণে যে এম ব্যবহার করি, এই এমটাকে বলা হয় বস্তুর ভর। অ্যাকচুয়ালি এটা বস্তুর স্থির ভর, মানে একটা বস্তু স্থির ছিল তার ভর, বা বস্তুটা স্থির না হলেও হবে, তার বেগটা খুব কম। কম মানে আলোর বেগের কম। আলোর বেগকে এখনো সবচেয়ে বেশি বেগ বলে আমরা জানি, এর চেয়ে বেশি বেগ কোনো বস্তুর হওয়া সম্ভব নয়। তার চেয়ে কম বেগ যেসব বস্তু, সেসব বস্তুর ভর স্থির ভরকে রেস্ট মাস বলে। তাহলে বস্তুর ভর কিন্তু বৃদ্ধি পেতে পারে, এটা নিউটনের আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকতা বাদে নিউটনের একটা ফর্মুলা আছে, সেটা কি, m equal to m0 by root over 1 minus v square by c square। এখানে কি বোঝাচ্ছে না, যে বস্তুর বেগ v তার ভরটা m, যে বস্তুর ভর m0 তার আসলে বেগটা 0, একদম স্থির ভর, এটা রেস্ট মাস বস্তু। তাহলে রেস্ট মাসের সঙ্গে বস্তুর যে কোনো বেগের বস্তুর ভরের একটা সম্পর্ক আছে। এই সমীকরণ বলছে যে বস্তুর বেগ যদি বাড়তে বাড়তে যায়, বস্তুর বেগ যদি বাড়তে বাড়তে যায়, তাহলে এই মানটা কমতে কমতে যাবে। এই মানটা কমতে কমতে গেলে এই মানটা বাড়তে বাড়তে যাবে। তাহলে বস্তুর বেগ বাড়লে তার ভরও বেড়ে যায়। খুব কম বেগের ক্ষেত্রে এটা পারসেপ্টেবল নয়, কিন্তু বেগটা যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে বস্তুর ভর কত হবে, বস্তুর ভরটা কত হবে, m0 by root over 1 minus c square by c square। বস্তুর বেগ যদি আলোর বেগের সমান, সেটা আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ বেগ বলে জানা আছে সেটা। তাহলে বস্তুর বেগটা যদি আলোর বেগের সমান হয়ে যায়, তাহলে এই মানটা হয়ে যায় 0। তাহলে m0 by 0 দ্যাট ইজ ইনফিনিটি। তাহলে বস্তুর ভরটা এনর্মাসলি বেড়ে যায়, বস্তুর ভরটা প্রচন্ড বেড়ে যায়। মানে আলোর বেগের কাছাকাছি হলেও একটা বস্তুর বেগ ভর অনেক বেশি হয়ে যায়। এটাই নিউটনের আপেক্ষিকতাবাদ। আপেক্ষিকতাবাদ আরও আছে, আপেক্ষিকতাবাদের তত্ত্ব, এটা ভর সম্পর্কিত আপেক্ষিকতাবাদ। মানে বস্তুর ভর বৃদ্ধি পাবে যদি তার বেগটা অনেক বেশি হয়ে যায়।